আগের গল্প পাঠে আপনারা শাস্তি গল্পের প্রথম অংশটা শুনেছেন এবং এর পরবর্তী অংশ শেষ পর্যন্ত আছে এই পর্বে। তো চলুন শুরু করা যাক। কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দরা 3টে গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে। ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরাইয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে। আর কোনো জবরদস্তি করিল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি একবার মনে হইত, এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের ওপরে মানুষের যতটা ঈর্ষা হয়, যমের ওপরে এতটা নহে। এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল। চন্দরাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একাত্ম বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নয় বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার ওপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, তাহা হইলে বৌমার কি হইবে? ছিদাম কহিল, উহাকে আমি বাঁচাইয়া দিব। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হইল। ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে, তুই বলিস বড়জা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দরায় যে তাহার বড়জাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হইয়াছিল? না। সে প্রথমে তোমাকে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল। কহিল, উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ? প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল। অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম। আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত। বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া, রথতলা দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চক্ষের পেছন দিয়া, কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। এক পাল ছেলে পেছন পেছন চলিল, এবং গ্রামের মেয়েরা তাহার সই সাঙ্গাতরা কেহ ঘোমটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে,
কেহবা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে চন্দরা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল, খুনের অনতিবিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছু বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তাহা হইলে সে কি রক্ষা পাইবে? আমি কহিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল, কিন্তু যখন দেখিল চন্দরা নিজে বাকিয়া দাঁড়াইয়াছে, তখন ভাবিল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যার সাক্ষ্যের দায় পারিব? যেটুকু জানি সেইটুকু বলা ভালো, এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়ে কিছু বেশিও বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্টেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাৎবর্তী একটি ডোবার অংশবিশেষ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত হইয়াছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসাবের চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদাপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই, এইরূপ তাহাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে চাহিয়া আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটা কোকিল ডাকিতেছে। তাহাদের কোনরূপ আইন আদালত নাই। চন্দরা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করিয়া বলিব? জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিলেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? চন্দরা কহিল, না। জজ সাহেব কহিলেন, তাহার শাস্তি ফাঁসি। চন্দরা কহিল, ওগো তোমার পায়ে পড়ি, তাই দায় না সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমাকে তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দরা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? উত্তর, ওহ, ভারী ভালোবাসে। প্রশ্ন, তুমি তাহাকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। প্রশ্ন, কেন? ভাত চাহিয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছাভঙ্গের পর উত্তর করিল, সাহেব, খুন আমি করিয়াছি, ভাত চাহিয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে, কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিতেছে। তাহার কথা তিলমাত্র নড়চড় হয় নাই।
দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন এক রত্তি বয়সে একটি কালো কালো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কি কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দ্রা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চাই, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দ্রা কহিল, মরণ। নমস্কার।